হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষা 2020 যেটা 2021-এ হতে চলেছে, প্রিলিমিনারি এক্সাম 26 তারিখে। তার একটা লাস্ট কিছুদিনের স্ট্র্যাটেজি। তোমরা অনেকেই আমাকে বলছিলে স্যার লাস্ট কয়েকদিন কিভাবে বাড়িতে পড়াশোনা আমরা করব যাতে আমরা পরীক্ষায় ম্যাক্সিমাম স্কোর করতে পারি, আমাদের পড়ার কি কি কোন কোন জায়গাগুলোতে আমাদের ধ্যান দেওয়া উচিত, ঠিক আছে, পরীক্ষায় আমাদের কি স্ট্র্যাটেজি রাখা উচিত, এই সকল বিষয়গুলো নিয়ে মক টেস্ট কীরকমভাবে অ্যাটেম্প করা উচিত, ওভারঅল একটা স্ট্র্যাটেজি যে কয়দিন আমাদের বাকি আছে সেই কটা দিনকে কিভাবে আমরা 100% ইউটিলাইজ করতে পারি যাতে ম্যাক্সিমাম আউটপুট আনতে পারি। কারণ এতদিনে যা পড়াশোনা করার করেই নিয়েছো, এখন হচ্ছে লাস্ট মুহূর্তে কিছু স্ট্র্যাটেজি তোমাদের ফলো করা উচিত। কারেক্ট স্ট্র্যাটেজি থাকলে পরে আমাদের অনেক অল্প প্রিপারেশনও কিন্তু আমরা সেখান থেকে বেশি আউটপুট নিয়ে নিতে পারবো। তো সেই জন্য আমাদের একটা সুন্দর পারফেক্ট স্ট্র্যাটেজি থাকা উচিত, সেটা মেনে লাস্টের কয়েকদিন আমাদেরকে ডেডিকেশনের সাথে পড়াশুনো করতে হবে। তো ছোট্ট একটা খুব বড় ভিডিও না, মোটামুটি একটা ভিডিও হবে, কমপ্লিটলি প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি ইচ অ্যান্ড এভরিথিং এখানে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করছি। পরীক্ষাটাতে তোমরা জানো প্রিলিমিনারিতে মোট তোমাদের 100 নম্বরে পরীক্ষা হচ্ছে। 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বার, 100 কোশ্চেন্স থাকছে। 100 কোশ্চেন্সের জন্য 100 নাম্বার, অর্থাৎ এক একটা কোশ্চেনে 1 নাম্বার করে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, এটা একদম মাথায় রাখবে, এটা ভুলবেই না। 1/4 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 0.25 নাম্বার করে কাটা যাবে প্রত্যেকটা প্রশ্ন ভুল উত্তর করলে। 4টা ভুল উত্তর করলে 1 নাম্বার কাটা, অর্থাৎ সেই ভুল উত্তরগুলোর নাম্বার তো গেলই গেল, এক্সট্রা তুমি যা স্কোর করবে তার থেকেও কিন্তু 1 নাম্বার কাটা। তো নেগেটিভ মার্কিং এর দিকে কিন্তু আমাদের একটু ধ্যান রেখে চলতে হবে যাতে আমাদের নেগেটিভ কম হয়। কারণ এই পরীক্ষাটা তোমাদের যেহেতু খুব কোশ্চেন লেভেল হাইও থাকে না এবং কাট অফও খুব কম যায়, যতটা আমি শুনতে জেনেছি, প্রিভিয়াস ইয়ারগুলো দেখলাম, সব অনেকে বললে। তো সেই হিসাবে অত রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার ম্যাথ আর রিজনিং আছে, সেটা তোমাকে সাপোর্ট দেবে। সেখান থেকে 100% অ্যাকুরেসির সাথে যদি অ্যান্সারগুলো করো তাহলে বেশি চান্স নিতে বা গেস করতে যাবে না, ইজিলি তোমরা পার করে যাবে তোমাদের কাট অফ। আর কোয়ালিফাইং ইন নেচার, যেহেতু প্রিলি নাম্বার যোগ হবে না, কোয়ালিফাই করতে হয় শুধুমাত্র, তো সেই জন্য অত চাপ নেব না, কোয়ালিফাই করাটা আমাদের কাছে টার্গেট। এর মধ্যে মোট 3টে আমাদের পার্ট থাকছে। একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, 50টা প্রশ্ন, 50 নাম্বার। এলিমেন্টারি ম্যাথমেটিক্স, মানে মাধ্যমিক লেভেল বলা আছে, মাধ্যমিক লেভেলের এলিমেন্টারি ম্যাথমেটিক্স হচ্ছে 30টা কোশ্চেনে 30 নাম্বার। রিজনিং 20টা প্রশ্ন, 20 নাম্বার। সবই ওয়ান লাইনার কোশ্চেন, অর্থাৎ একটা কোশ্চেন 4টে অপশন তোমাদেরকে উত্তর করতে হবে। ম্যাথের ক্ষেত্রেও তাই, রিজনিং এর ক্ষেত্রেও তাই, সিঙ্গেল কোশ্চেন থাকবে। অর্থাৎ রিজনিং এর ক্ষেত্রে অনেকগুলো পরীক্ষাতে যেমন বাঞ্চ অফ কোশ্চেন্স থাকে, 5টা করে কোশ্চেন, পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো থাকে না সাধারণত, এখানটায় আসবেও না, ধরে নেওয়া যেতে পারে, মানে বেশিরভাগ চান্স আছে ওই ধরনের প্রশ্ন আসবে না। কারণ 20টা প্রশ্ন সিঙ্গেল ওয়ান লাইনার প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, ম্যাথের থেকেও ওয়ান লাইনার প্রশ্ন দেওয়া হবে এবং ম্যাক্সিমাম পাটিগণিত বা অ্যারিথমেটিকটাই থাকবে। খুব বেশি হলে 1-2টো ছুটছাট হতে পারে, যে তোমাদের অ্যাডভান্স ম্যাথস লাইক পরিমিতি থেকে, জ্যামিতি বা আমাদের অ্যালজেব্রা থেকে দিয়ে দিল কিছু 1-2টো কোশ্চেন হয়তো দিতে পারে, বাট সেগুলো খুবই ইজি লেভেলের হবে। বেসিক ফর্মুলাগুলো যদি জানা থাকে সেটা তোমরা ইজিলি করে নিতে পারবে বলে আমার বিশ্বাস তোমাদের উপরে। কম্পোজিট টাইম তোমাদের 1 ঘন্টার থাকছে। এই টাইমটা কিন্তু এখানে বড় ফ্যাক্টর, কারণ 30টা প্রশ্ন যেহেতু ম্যাথের থাকছে, 20টা রিজনিং এর থাকছে, এখানে কিন্তু অনেকেরই অনেকটা টাইম লাগবে, বিশেষ করে তাদের যারা ম্যাথে অতটা সরগর নয়, ঠিক আছে, অতটা ম্যাথের সাথে অনেকদিন টাচ নেই। তো সেক্ষেত্রে কি হবে, একটু টাইম কিন্তু এখানে অনেকের কম পড়ে যায়, কাট অফ কম যাওয়ার হয়তো এখানটায় ওটাও একটা বড় কারণ, যেহেতু টাইমটা কম। 1 ঘন্টার জায়গায় যদি 1.5 ঘন্টা সময় দেওয়া হতো তাহলে কিন্তু অনেকটা বেশি স্কোর হয়ে যেত এখানটায়। কারণ 50টা জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন দেখতে তো টাইম লাগেই, তারপরে আবার ওগুলোকে গোল করো। 100টা কোশ্চেন গোল করতে কেউ যদি 1 মিনিটে 10টাও গোল করে দিতে পারে তাও তো 10 মিনিট চলে গেল, মানে 50 মিনিট তুমি টাইম পাচ্ছ। তো এই সব ব্যাপারগুলো থাকে, ঠিক আছে। আর 50টা প্রশ্ন দেখতে লাগবে, একটা কোশ্চেন দেখতে যদি ধরে নিলাম আমি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডও লাগলো, তাও এখানে আমাদের অনেকটাই টাইম কিন্তু লেগে যায়। তো সেই জন্য আমাদের কাট অফটা তো কম যায়। তো যাই হোক, আমাদেরকে একটু ওয়াইজলি স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করতে হবে যাতে আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে কোয়ালিফাই করা। এক্সামটা কত স্কোর হচ্ছে ওগুলো অত চাপ নেই, আমাদের যেরকম থাকে স্কোর কাট অফ পার করা। তো কাট অফ নিয়ে ভাববো না যে কাট অফ কত যাবে, আমরা 100% দেবো। ট্রাই করবে যেন 50+ স্কোর আমাদের যেন থাকে। 50+ স্কোর থাকলে তুমি রিল্যাক্স হয়ে গেলে, মানে কি তুমি দেখো রেজাল্ট তো এখন দেবে না, পরীক্ষা দিয়ে বাড়িতে আসার পরে তুমি কোশ্চেন পেপার দিয়ে উত্তর মিলে নিতে পারলে যে এত স্কোর হচ্ছে। এবার তুমি জানো লাস্ট ইয়ারগুলোতে 30, 28, 30, 33, 35 এরকম কাট অফ ধরানো যায়। তো তোমার 50+ স্কোর আছে, তুমি কিন্তু সেফ হয়ে গেলে, তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স হয়ে গেলো যে আমি প্রিলি কোয়ালিফাই করে যাব, তাহলে আমাকে মাঠের জন্য, মেইনসের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। কিন্তু অনেকে যদি শুধু কাট অফটাকে মাথায় চিন্তা ভাবনা করে যাও যে স্যার 28 কাট অফ যায়, আমার তো স্যার 30 স্কোর হচ্ছে, 30 স্কোর করে আসতে আমি পেরেছি, তাহলে কিন্তু তারা একটা ডাউটে থাকবে এবং তাদের পড়াশোনাটা পরবর্তী স্টেজে ঠিকঠাক করে করতে পারবে না।
তাই আমাদের কিন্তু এই স্কোরটা মিনিমাম টার্গেট করে চলতে হবে 50+। এটা একটা আমি জাস্ট জেনারেল আইডিয়া দিলাম, 50+ মানে 50 না, যার যত ক্যাপাসিটি আছে সে ততটাই করব, বাট চেষ্টা করব ম্যাক্সিমাম স্কোর নিয়ে করার টার্গেট নিয়ে যাওয়া। এটা নয় যে কাট অফ ক্লিয়ার করতে হবে, ওই টার্গেট নিয়ে আমরা যাব না, এটা মাইন্ডসেট আমাদের থাকবে না। তো গেল 1 ঘন্টা সময়ের মধ্যে এই তিনটেকে কিন্তু আমাদের পার করতে হবে। তো আমি কিভাবে এটা স্ট্র্যাটেজি থাকবে কোশ্চেন পেপার অ্যাটেম্প করার সেটা আমি লাস্টে বলছি, কারণ এই কদিন যে সময় বাড়িতে আছে তোমরা মক টেস্ট দেবে, তো মক টেস্ট আর পরীক্ষায় একই রকম ভাবেই আমরা স্ট্র্যাটেজি মেনটেন করব। তো লাস্টে আমি বলবো মক টেস্টগুলো বাড়িতে দেওয়ার সময় কি রকম স্ট্র্যাটেজি মেনটেন করলে তোমাদের টাইমের মধ্যে তোমরা ম্যাক্সিমাম অ্যাটেম্প করে আসতে পারবে, সেটা লাস্টে বলছি। প্রথমে আমরা সেকশন ওয়াইজ দেখে নিই যে লাস্ট যে কদিন টাইম আমাদের হাতে আজকে হয়ে গেল 13 তারিখ, তাহলে আজকে থেকে যদি আমি কাউন্ট করে নিই, আজকের দিনে অনেকটা সময় বাকি, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 তারিখ অবধি। আবার অনেকের ক্ষেত্রে 24 তারিখ হবে, কারণ দূরে দূরে যদি এক্সাম পরে একদিন আগে যদি গিয়ে থাকো কোথাও, তাও আমি 25 তারিখটাও বাদ দিয়ে দিচ্ছি, আমি 24 তারিখ অবধি ধরবো, কারণ লাস্টের দিনে অনেক প্রিপারেশন থাকে, এই যাওরে মক টেস্টে কাগজপত্র গোছাও, ফটো টটো তোলো, এই সকল ব্যাপার। তো মোটা কথা আমাদের কাছে তাহলে কতদিন, 4 3 12 দিন, 4 3 12 দিন আমাদের কাছে কিন্তু টাইম আছে, 12 ডেজ আমাদের হাতে সময় আছে, 12টা দিন হয়, এটা আমি ধরে চলছি, 12 দিন সময় আছে। এই 12 দিনের মধ্যে আমরা কিভাবে প্র্যাকটিস গুলো করবো, ম্যাথে চলে আসি প্রথমে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স এর থেকে 12 দিন তো আমরা পাটিগণিতের যে পোর্শনটা আমরা এর মধ্যে কভার করতে লাগবে, প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার নাও, স্টার্ট করো পার্সেন্টেজ থেকে, মানে শতকরা থেকে, এরকম পার্সেন্টেজ, দেন হবে প্রফিট অ্যান্ড লস, আমি শর্ট করে লিখছি, সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, তারপরে একদিন তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট নেবে 4 দিন, তারপরে 5 নাম্বার দিনে রেশিও মানে অনুপাত সমানুপাত হয়ে গেল, 6 নাম্বার দিন তুমি করে নাও মিক্সচারের চ্যাপ্টারটা, 7 নাম্বার দিনে তুমি এখানে করে নাও টাইম ওয়ার্ক, ওকে। 8 নাম্বার দিনে টাইম ওয়ার্ক বলতে টাইম ওয়ার্কের মধ্যে টাইম ওয়ার্ক বেতন সংক্রান্ত সব ঢুকে যাবে, ঠিক আছে। তারপরের দিন তুমি পাইপ সিস্টেম করে নাও, মানে নল চৌবাচ্চা, পাইপ সিস্টেম নল চৌবাচ্চা, 5 7 8 দিন হয়ে গেল। তারপরে টাইম ডিস্টেন্স, এই টাইম ডিস্টেন্সের মধ্যে ট্রেন সব ঢুকে যাবে, একবারে সব ঢুকে যাবে, ট্রেন ডিস্টেন্স সব ঢুকে যাবে এর মধ্যে নিয়ে নিতে হবে। বোট অ্যান্ড স্ট্রিমটা যেহেতু ছোট চ্যাপ্টার, তাই 10 নাম্বার দিনে তুমি বোট অ্যান্ড স্ট্রিম করবে, প্লাস তার সাথে একটা ছোট চ্যাপ্টার এসসিএফ এলসিএমটা করে নেবে, এই দুটো চ্যাপ্টার 10 নাম্বার হয়ে গেল। 11 নাম্বার দিন ধরে নাও তোমাকে করতে হবে এখান থেকে পার্টনারশিপ আর অ্যাভারেজ, এই দুটো একদিনে করে নেবে, পার্টনারশিপ এবং অ্যাভারেজ 11 নাম্বার দিনে। পার্সেন্টেজ হয়ে গেল, প্রফিট লস হয়ে গেল, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, রেশিও হয়ে গেল। এই রেশিওর মধ্যেই কিন্তু বয়স সংক্রান্ত প্রশ্নগুলো এর মধ্যেই হয়ে যাবে, একটা দুটো দেখে গেলেই কনসেপ্ট ক্লিয়ার। মিক্সচার অ্যালিগেশন, টাইম ওয়ার্ক, পাইপ সিস্টেম, টাইম ডিস্টেন্স, বোট স্ট্রিম, পার্টনারশিপ, অ্যাভারেজ আর এসসিএফ এলসিএম হয়ে গেছে। মোটামুটি ভাবে আমি সব কভার করে দিয়েছি, এখানটা আশা করি বাদ নেই। যদি এক দুটো অ্যারিথমেটিকের কোনো কিছু বাদ থাকে, লাইক নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এই সকল জিনিসগুলো যেগুলো কিছু থাকবে, তুমি একটা লাস্টের দিন যদি চাও, মানে 12 নাম্বার দিন লাস্টের দিন যে সময়টা আছে তোমার হাতে, সেদিন যদি চাও কিছু সিম্পলিফিকেশনের কোশ্চেন তুমি এখান থেকে করে নিতে পারো। মানে একটা দিন তো এক্সট্রা, কারো ক্ষেত্রে 13 দিন থাকছে, যদি সেটা থাকে 13 দিন তুমি সিম্পলিফিকেশন 12 নাম্বার দিনে ধরে নাও সিম্পলিফিকেশন করে নিলে 12 নাম্বার দিনটাতে, আর নাম্বার সিস্টেমের কিছু প্রশ্নগুলো, বিভাজ্যতার নিয়ম এটসেট্রা, এগুলো কিছু প্র্যাকটিস। আর যদি কেউ 13 নাম্বার দিনটাও পেয়ে যাও, তাহলে সেদিন তুমি চাইলে মেনসুরেশন বা পরিমিতির কিছু ফর্মুলাগুলো যেগুলো আছে সেই ফর্মুলাগুলো অ্যাটলিস্ট পড়ে যাবে, পরিমিতির আর অ্যালজেব্রার বীজগণিতের যে ফর্মুলাগুলো a+b² ওগুলো সিম্পলিফিকেশন অনেক সময় কাজে লাগে। প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার করতে হবে। এবার তোমার মনে হতে পারে স্যার একটা চ্যাপ্টারে প্রচুর প্রশ্ন, অত করবো না, তোমাদেরকে এখান থেকে টাইপ ওয়াইজ করতে লাগে। তো এটা এরকম যদি কোনো বই তোমাদের কাছে থেকে থাকে যেখানে সীমিত সংখ্যক প্রশ্ন আছে, সেটাকে রিভিশন করতে হবে। লাস্ট কয়েকদিন সময় কারো ইয়া মারো সিচুয়েশন, তো সেই হিসাবে নিজের 100% দিতে লাগবে। অ্যাটলিস্ট 50 করে কোশ্চেন ডেইলি প্র্যাকটিস করে যাও, কারণ সারাদিনে তোমাদের আর কিছু পড়ার নেই, ঠিক আছে। 3টে জিনিসই আছে, একটা ম্যাথ, একটা রিজনিং, আর ওদিকে জেনারেল অ্যাওয়ারনেসের যেগুলো ফলো করছো। সারাদিন সময় আছে হাতে, এখন তোমাদেরকে দিনের যতটা সময় পারো দিতে লাগবে। এই কয়েকটা দিন কিন্তু তোমাদের ফিউচার ডিসাইড করবে। তো 50টা অ্যাটলিস্ট আমি বলবো, এটা ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। 2 থেকে 2 ঘন্টা মিনিমাম, 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ম্যাথের পটি দাও। রিজনিং এ বেশিক্ষণ না, 1 ঘন্টা দিলে পরে এনাফ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি ওটা। ম্যাথে 2 থেকে 3 ঘন্টার সময় তোমাকে দিতে লাগবে। এই পার্সেন্টেজে 50টা প্রশ্ন কিন্তু প্রতিটা যেন আলাদা আলাদা টাইপের হয়, একই টাইপ করবে না। যে বইটা থেকে তুমি প্র্যাকটিস করেছো সেই বইটা নাও, সেই বই থেকে একটা কোশ্চেন নাও, করে দেখবে টাইপও থাকে অনেকগুলো বইয়ের মধ্যে। যে বইটাই ফলো করছো না কেন, একটা কোশ্চেন নিয়ে সলভ করে নাও, যেগুলো অলরেডি করে রেখেছো, নতুন প্রশ্ন না কিন্তু।
তারপরে নতুন টাইপ সেকেন্ড অঙ্কটা করো অন্য টাইপের, এরকম করে 50টা টাইপের 50টা প্রশ্ন ডেলি প্র্যাকটিস করে নাও পার্সেন্টেজ। পরবর্তী দিনে প্রফিট অ্যান্ড লসের থেকেও তাই টাইপ ধরে ধরে, ঠিক আছে? যেমন প্রফিট অ্যান্ড লসে অসাধু ব্যবসায়ী করে নিলে একটা, তারপরে পরপর পরপর বিক্রি করে এরকম হয়ে গেল, এই ধরনের ডিসকাউন্টের কোশ্চেন করে নিলে এইভাবে করে করতে হবে তোমাদেরকে। এটা ম্যাথের স্ট্র্যাটেজি হওয়া উচিত এইটাতে, ঠিক আছে? খুব হাই লেভেলের কোশ্চেনে যাওয়ার দরকার নেই, মোটামুটি অ্যাভারেজ টু মডারেট লেভেলের প্রশ্নগুলোই প্র্যাকটিস করো। নেক্সট রিজনিং এ চলে আসবো। রিজনিংও তাই, ডেইলি 1 ঘন্টা সময় দিলে এনাফ হয়ে যাবে। এখানটায় তোমাদেরকে পরপর যে কটা দিন বললাম, ওই 12 থেকে 13টা দিন, 12 থেকে 13টা দিনে তোমাকে সব চ্যাপ্টার গুলোকে রাখতে হবে ইম্পর্টেন্ট। রিজনিং এর অনেক চ্যাপ্টার আছে, বাট আমরা ইম্পর্টেন্ট, আমি এখানে সবগুলো লিখবো না, অনেক চ্যাপ্টার অত মনেও নেই। যেমন নাম্বার সিরিজ হলো, ঠিক আছে, আমি বলে দিচ্ছি জাস্ট। তারপরে লেটার সিরিজ হলো, ব্লাড রিলেশন হলো, মানে রক্তের সম্পর্ক, আর ডিস্টেন্স হলো। তো এই যে প্রশ্নগুলো আছে, চ্যাপ্টারগুলো, এইগুলো প্রতিদিন একটা করে চ্যাপ্টার নাও আর প্র্যাকটিস করো। কিছু কিছু চ্যাপ্টার যেমন ছোট, যেখান থেকে বেশি দরকার নেই, যেমন ব্লাড রিলেশন, এখান থেকে বেশি প্র্যাকটিস করার দরকার নেই, কনসেপ্টটা খালি ক্লিয়ার করে নেওয়া, যে না আমাকে প্রশ্ন দেওয়া থাকলে আমি কিভাবে এটাকে করব, অ্যাপ্রোচটা কি হবে, 4-5টা প্রশ্ন প্র্যাকটিস করলেই হবে। যেমন ব্লাড রিলেশনে কয়েক রকমের প্রশ্ন থাকে, অমুককে দেখিয়ে অমুক বললো এটা থাকে, আবার বলে দেওয়া থাকে এ বি এর বাবা, বি সি এর মা, এরকম টাইপের দেওয়া থাকে। ওই ধরনের 2 থেকে 3টে টাইপ আছে, সেগুলো 4-5টা প্রশ্ন প্র্যাকটিস করব। তাহলে এখানে আমি একদিনে ব্লাড রিলেশন, ডিস্টেন্স একদিনে রাখতে পারি। তো এরকম মিক্সচার করে করে, যেমন নাম্বার সিরিজ থেকে একটু বেশি প্র্যাকটিস করতে লাগে, 30-40টা কোশ্চেন প্র্যাকটিস করো। মিসিং নাম্বার ফিগার গুলো থেকে প্র্যাকটিস করো 30-40টা। অ্যানালজি রেখে যাও 40-50টা। এগুলো এক এক দিন এক একটা করে চ্যাপ্টার রাখো। কিন্তু যেগুলো ছোট ছোট চ্যাপ্টার, ব্লাড রিলেশন, ডিস্টেন্স একদিনে করে নাও। তারপরে যেমন ধরে নাও ডাইসের কোশ্চেন গুলো প্লাস ফিগার কাউন্টিং, এই দুটোকে একদিনে রেখে নাও। এরকম করে হলে 12 থেকে 13 দিনে প্রতিদিন মোটামুটি 30টার কাছাকাছি বা 25টার কাছাকাছি তোমার কিন্তু চ্যাপ্টার গুলো কভার হয়ে যাবে। এটা প্রত্যেকদিন এই কাজটা করো, 1 ঘন্টা সময় দিলে রিজনিং এর এইটুকু প্র্যাকটিস করতে এনাফ। নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস, আমি খুব একটা কিছু বলবো না, কারণ এটাতে আমার নিজেরই গ্রিপ নেই, জাস্ট একটু সাজেশন দিয়ে দিচ্ছি। যা পড়েছো সেগুলোই পড়ো, নতুন কিছু পড়তে আর যেও না, সময় খুবই কম। আর যেহেতু অলরেডি আমার 26 তারিখ থেকে যেহেতু তোমাদের পরীক্ষা আর কি, তো সেই জন্য মনে হয় না যে নতুন এই মাসের যে প্রশ্নগুলো অলরেডি কোশ্চেন পেপার তৈরি হয়ে গিয়েছে। তো রিসেন্ট 10-15 দিনের এর মধ্যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আসার চান্স খুবই কম, কারণ যেহেতু অফলাইন পেপার অলরেডি কোশ্চেন পেপার তৈরি হয়ে গেছে যতদূর মনে হয়। তো সেই হিসাবে আমাদের যে এই মাসটা চলছে সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো আসবে না, আসলেও প্রথম উইকটা, 1 সপ্তাহটা তোমরা চাইলে দেখে নিতে পারো। বাদ বাকি যা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো সেগুলোকে রিভিশন করতে থাকো, আর স্ট্যাটিক জিকে গুলোকে একটু লাস্টের দিকে পড়ে নাও, মানে ক্যাপিটাল, কারেন্সি, বুক অথার, এই ধরনের যে প্রশ্নগুলো থাকে, জেনারেল সায়েন্সের থেকে কিছু কিছু প্রশ্ন যা পড়েছো সেগুলোকে বারবার রিভিশন দাও। তোমার একটা নোট নিশ্চয়ই আছে যেটাকে তৈরি করেছো, বা কোনো একটা ছোট বই ফলো করেছো, এখন তো আর এতগুলো বই পড়তে পারবে না, তো যেটা পড়া আছে নতুন জিনিস এখন হাত দিও না, সেগুলোকে বারবার বারবার করে রিভিশন ডেলি করে যাও। জেনারেল অ্যাওয়ারনেস একটা বিশাল বড় চ্যাপ্টার, তো প্রতিদিন এটার মধ্যে ভাগ করে নাও যে আমি আজকে এইটুকু পড়বো, কালকে এইটুকু করে নিই। এর মধ্যে আমাকে জাস্ট আমার নোটটাকে একবার ঝালাই করে যেতে হবে, একবার রিভিশন করে যেতে লাগবে, এইটুকুই আমি এখানে বলবো। এবার চলে আসছি ফুল মক টেস্টে। বাড়িতে যে কটা দিন সময় আছে, 12 দিন সময় আছে, অ্যাটলিস্ট একদিন পর পর 6টা মক টেস্ট অ্যাটলিস্ট দাও। একদিন পর পর একটা মক টেস্ট দাও, অ্যানালাইসিস করো। তারপরের দিন ওই মক টেস্টের থেকে যেগুলো তোমার গন্ডগোল হলো, যে জায়গাগুলো পারলে না, সেগুলোকে পরবর্তী দিনে দেখতে লাগবে। শুধু মক টেস্ট দিয়ে গিয়ে লাভ নেই, অ্যানালাইসিসটা দরকার, অ্যানালাইসিস করে আমাকে দেখতে হবে। মানে 6টা মক টেস্ট তুমি টার্গেট নাও যে আমাকে স্যার 6টা মক টেস্ট দিতে হবে। আজকে আমি মক টেস্টটা দেবো ফুল, দেওয়ার পরে পরবর্তী দিনে তার অ্যানালাইসিস হবে, মানে অ্যানালাইসিস ওদিনই হবে, মানে পরবর্তী দিনে ওটাকে বা পরের দিনও রাখতে পারো অ্যানালাইসিসটা। আজকে মক টেস্টটা দিয়ে মার্কস মিলিয়ে নিলে পরের দিন তুমি অ্যানালাইসিস করে যে জায়গাগুলোতে খামতি হলো সেই চ্যাপ্টারগুলো একটু জ্বালিয়ে নাও। মনে করো না তোমার অ্যানালাইসিস করতে গিয়ে দেখলে ম্যাথের কোনো একটা টপিক তুমি পারলে না, সেই জায়গাটা বই খুলে অল্প দেখে নাও। দেখলে জেনারেল অ্যাওয়ারনেসের কোনো একটা জায়গা তুমি পারলে না, সেই জায়গাটার কনসেপ্টটা একটু ক্লিয়ার তোমার থাকা দরকার। কোনো একটা আর্টিকেল তুমি পারলে না পলিটি থেকে, সেই জায়গাটা একটু দেখে নিলে। এইটুকু কাজ তোমাকে ওই জায়গাটার জন্য অ্যালট করতে হবে। অর্থাৎ ডেইলির একটা রুটিন তৈরি করে নাও যে আমাকে ম্যাথ করতে হবে। সাপোজ আমি ধরে নিলাম 2 ঘন্টা 3 ঘন্টা কাছাকাছি যতক্ষণ দিতে পারো। যদি কারো স্পিড বেশি থাকে তাহলে 50টা কোশ্চেন 2 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টার, 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আরামসে নামিয়ে দেবে। স্পিড কম থাকলে একটু বেশি টাইম লাগবে, 2 ঘন্টা এনাফ। তাতে এটা 30টা 50টা করে কোশ্চেন করার জন্য 2 ঘন্টা সময় দিয়ে দিলাম ম্যাথ। রিজনিং এর জন্য তুমি টাইম করে নাও, ডেইলি আমি 1 ঘন্টা পড়বো, হয়ে গেল। এই মক টেস্টের জন্য 1 ঘন্টা মক টেস্ট, আর আরেকদিন 1 ঘন্টা অ্যানালাইসিস। তো মক টেস্টের জন্য আমি 1 ঘন্টা ধরলাম, অ্যানালাইসিসের জন্য 1 ঘন্টা ধরলাম, 2-3-4 ঘন্টা। বাকি টাইম জেনারেল অ্যাওয়ারনেস পড়ো, আরো যদি কিছু মনে হয় তোমার পড়ো, জেনারেল অ্যাওয়ারনেস 2-3 ঘন্টা পড়ো, তাও 6-7 ঘন্টার মধ্যে তোমার হয়ে যাচ্ছে, আরো টাইম থাকছে তোমার কাছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার মক টেস্টের স্ট্র্যাটেজি কিরকম হবে, 3টে সেকশন আমরা দেখছি, ম্যাথ,
রিজনিং অ্যান্ড হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস। যেহেতু এটা মিক্সড আকারে থাকবে, অর্থাৎ ম্যাথ একসাথে পরপর আই থিঙ্ক থাকবে না। দেখো সাধারণত ক্ষেত্রে এটাই থাকে যে সবগুলো মিক্সড আকারে থাকে, মানে কখনো ম্যাথ, কখনো জেনারেল অ্যাওয়ারনেস, কখনো এরকম। যদি এরকম থাকে, ঠিক আছে, মানে র্যান্ডম থাকে, কখনো ম্যাথ কখনো রিজনিং, তাহলে তোমাদের স্ট্র্যাটেজি ওরকমই পরীক্ষার কোশ্চেন লাস্ট ইয়ারে দেখলাম আমি, ওরকম থাকলে তোমাদেরকে কিন্তু কিরকম স্ট্র্যাটেজি রাখতে হবে দেখে নাও। স্ট্র্যাটেজি কি থাকবে, তুমি 1 নাম্বার কোশ্চেন থেকে স্টার্ট করলোই, পরপর পরপর চলতে থাকবে। এখানে আর ওই ম্যাথ পরে করবো রিজনিং পরে করবো এটা করা যাবে না, সব একসাথে নিয়ে চলতে হবে। অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস আসলে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ আসলে ম্যাথ, রিজনিং আসলে রিজনিং। জেনারেল অ্যাওয়ারনেস একবারই গো থ্রু করবে, সেকেন্ড টাইম ফেরত আসার চান্স রাখবে না। মানে একবারে তুমি যেগুলো পারলে জেনারেল অ্যাওয়ারনেসে সব করে গেলে উত্তর, ঠিক আছে। শুধুমাত্র যদি কোনো জেনারেল অ্যাওয়ারনেসে তোমার ডাউট থাকে যে না, যে এটাতে আমার ডাউট হচ্ছে দুটো অপশনের মধ্যে, সেক্ষেত্রে তুমি সেটাকে স্টার মার্ক করে রেখে যাও, এটা আমি পরে দেখবো, শুধুমাত্র সেই কোশ্চেন। কিন্তু যে কোশ্চেনগুলো একদম জানো না, ওগুলো উত্তর প্রথমে করতে যেও না। কারণ অনেক সময় কি হবে, কারণ গোটা পেপারটা করে তুমি হয়তো গুনে দেখলে যে তোমার 50-60টা উত্তর হয়ে যাচ্ছে, কিন্তু তুমি প্রথম দিকে ভুলভাল উত্তর করে চলে গেছো, তাহলে পরে কিন্তু আলটিমেটলি ব্যাপারটা লোকসান হয়ে যাবে। তাই ওটা আমরা করবো না। দেখা হলো ম্যাথ তুমি করে নিতে পারলে বেশিরভাগ, তাহলে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসে গেস করার দরকার নেই। তো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এটাই কাজ করো, আমার যেটা মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, তোমরা ভালো বলতে যার যেটা মনে হবে সেভাবে করবে। তো কি করবে, একবারে যাওয়ার সময় যেগুলো 100% শিওর সেগুলো তো উত্তর করেই গেলে, একদম প্রশ্ন দেখলে হ্যাঁ এটার উত্তর, গোল সাথে সাথে। গোল্লা করা কিন্তু লাস্টের জন্য কেউ রাখবে না, গোল সাথে সাথে করতে থাকবে, লাস্টের জন্য রাখবে না। একটা প্রশ্ন দেখলে সাথে সাথে গোল। এবার এটা করে দিলাম, মনে করো 2 নাম্বার প্রশ্নটা জেনারেল অ্যাওয়ারনেসেরই আসলো, কিন্তু এটার মধ্যে আমার ডাউট আছে দুটো অপশনে, এটাকে আমি মার্ক করে রাখলাম, এটা আমি পরে করবো, স্টার মার্ক দেওয়া থাকলো। 3 নাম্বার প্রশ্ন আসলো জেনারেল অ্যাওয়ারনেসের, এটা একদমই জানি না, এটাকে আমি উত্তর করবো না, ফাঁকা ছেড়ে দিলাম, কোনো দাগ ফাগ নাই, উত্তর করবো না। তারপরে ধরে নাও 4 নাম্বার প্রশ্ন তোমার একটা রিজনিং এর প্রশ্ন আসলো। এবার রিজনিং এর প্রশ্নটা দেখে যদি মনে হয় যে হ্যাঁ এটা আমি একদম এক দেখাতে তোমার মাথায় হিট করে গেল, সলভ করে দেবো। যদি এক দেখাতে হিট না করে এগুলোকে মার্ক করবো, যদি হিট না করে মানে এটা পেরে গেলে। তারপরে 5 নাম্বার প্রশ্নটা মনে করো না আবার রিজনিং এরই আসছে, কিন্তু এটা তুমি কোনো প্যাটার্ন আছে, মিসিং নাম্বার খুঁজে পাচ্ছ না, এটাকে মার্ক করো, এটাকে পরে দেখতে হবে আমাদেরকে। এরকম করতে করতে ম্যাথের প্রশ্ন আসলো, দেখলে যে হ্যাঁ ম্যাথের এটা সোজা সোজা বয়সের একটা অঙ্ক আছে, আমি পারবো করতে, করে দিলে। কিন্তু দেখলে নতুন কোশ্চেন বা কঠিন কোনো কোশ্চেন যেটা তুমি করে যাওনি, পরিমিতির একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, তুমি ফর্মুলাটাই জানো না, তাহলে তো সেটাতে হাত দিয়ে লাভ নেই, মার্ক করে রাখো, লাস্টে আমরা ট্রাই করবো। এরকম করতে করতে লাস্টে তোমাদের যদি সময় বাঁচে, কারণ আমাদেরকে শেষ অবধি যেতে লাগবে, প্রথম থেকে শেষ অবধি, মানে কেউ যেন এসে না বলো স্যার আমি 100টা প্রশ্ন দেখতে পাইনি, 100টা কোশ্চেন দেখতে তোমাকে লাগবেই, এটা টার্গেট। যে 100টা প্রশ্ন দেখতে পারবে পরীক্ষাতে তার স্কোর বেশি হবেই, ঠিক আছে, তার স্কোর বেশি হবেই, কারণ আলটিমেটলি টাইম আমাদের একই লাগে। তুমি প্রথম দিক থেকে প্রশ্নগুলোতে বেশি সময় দিয়ে লাস্টে যাও, তাও যা টাইম লাগবে, তুমি প্রশ্নগুলোকে ছাড়তে ছাড়তে, যেগুলো পারবো না ছাড়তে ছাড়তে লাস্টে গিয়ে আবার ফেরত আসো, একই রকম টাইম লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে, মানে যখন আমরা ছাড়তে ছাড়তে যাই যেগুলো পারবো না, আমাদের না স্পিডটা ইনক্রিজ হতে থাকে, কনসেন্ট্রেশন লেভেল বাড়তে থাকে, লাস্টের দিকে পরীক্ষায় স্পিড দেখবে বেড়ে যায় আমাদের। তো সেক্ষেত্রে আমাদের লাস্টের দিকে অনেক অজানা যেগুলো প্রথমে হচ্ছিল না, ওগুলো হয়ে যায় অনেক সময়। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি। এই কাজটা তোমরা করবে পরীক্ষাতে, যে একটা গো থ্রুতে যাওয়ার সময় তোমাদের সব উত্তর যেগুলো পারবে করে যাও, আর যেগুলোতে ডাউট হচ্ছে কিছু কিছু, মানে হচ্ছে পারবো এটা করতে বাট হয়তো টাইম লাগতে পারে বা কিছু প্রবলেম হতে পারে, সেগুলো লাস্টে স্টার মার্ক দিয়ে রাখো, যেটা আমি পরে করব। বাদ বাকি যেগুলো একদমই পারবে না ওগুলো ছেড়ে যাও, ঠিক আছে। তো গোটাটাকে অ্যাটেম্প করার পরে যদি টাইম বাঁচে তোমাদের কাছে 5-10 মিনিট, তাহলে যে স্টার মার্কগুলো দিয়েছিলে সেগুলোকে সলভ করো। কিন্তু এগুলো যদি প্রথমে তুমি হাত দিয়ে দিলে, সাপোজ ম্যাথের একটা কোশ্চেন আছে, তোমার মনে হচ্ছে হবে কিন্তু আবার মনে হচ্ছে হবেও না, সেটাতে হাত দিলে 2 মিনিট সময় দিয়ে দিলে উত্তর মিললো না, তাহলে পরে কিন্তু তোমার লস। এই 2 মিনিটে তুমি ওইদিকে 5টা-6টা জেনারেল অ্যাওয়ারনেস দেখে নিতে পারতে। তো এই কাজটা আমাদের করতে হবে, আমাদের ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট কিন্তু করে আসতে হবে কারেক্টলি, নট ভুলভাল নয়, কারেক্টলি করে আসতে হবে। আর সবগুলো প্রশ্ন আমাদেরকে অবশ্যই দেখতে হবে। এইটাই বাড়িতে করো, এটা একবারে ডাইরেক্ট পরীক্ষা হলে যদি বলো স্যার অ্যাপ্লাই করে দেবো, হবে না কিন্তু। এই জন্য বাড়িতে এই যে 6টা মক টেস্ট দেবে, এখানে এক এক করে এই পলিসিগুলোকে অ্যাপ্লাই করে এখন করতে থাকো। আমি 6টা বলেছি, কারো যদি মনে হয় স্যার আমি ডেইলি একটা করে দিয়ে মক টেস্ট দিয়ে ডেইলি অ্যানালাইসিসও করে নিতে পারবো, আমার কাছে অনেক টাইম আছে, ইউ ক্যান ডু সো, তুমি চাইলে সেটাও করতে পারো, ঠিক আছে। আর পরীক্ষার আগের দিন আর মক টেস্ট দেওয়ার দরকার নেই, মানে 26 তারিখ 25 তারিখে মক টেস্ট দেওয়ার দরকার নেই, রিল্যাক্স, ওই দিনটা রিল্যাক্স করো, সেদিন অত চাপ নেওয়ার দরকার নেই, ম্যাথের শুধু ফর্মুলাগুলোকে একটু দেখবে। পরীক্ষার আগের দিন আর পরীক্ষার দিন রিল্যাক্স থাকতে লাগে, এই চাকরি পরীক্ষাগুলোর দিন বই খাতাপত্র হাতে নিতে লাগে না। আমি তো আজ অব্দি চাকরি পরীক্ষাগুলো যা দিয়েছি, এসএসসি সিজিএল হোক বা যাই যে কোনো পরীক্ষা হোক, পরীক্ষার দিন বা তার আগের দিন মানে রাত্রেবেলা অত চাপ নেই। অনেকে রাত্রেবেলা যাত্রা জেগে পড়ে, আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ সকালে উঠতে হবে ভাবনা চিন্তা করে।
আর হচ্ছে কি পরীক্ষার দিন ওই বই খাতাপত্র খুলি না, অনেকে দেখি সেন্টারে গিয়েও বই খাতাপত্র জেনারেল অ্যাওয়ারনেস উল্টাচ্ছে। আমি কোনোদিন ওগুলো দেখিনি, আমার মনে হয় যেন এক্সট্রা প্রেশার নিজের উপর ক্রিয়েট করা। ফ্রি মাইন্ডে থাকবো দিন, অলরেডি 1 বছর বা 1.5 বছর 2 বছর অনেক পড়াশোনা করেছো, ওই দিনটার জন্য অত চাপ নিতে হবে না। যদিও আমি পরীক্ষার একদিন বা 2 দিন আগে আমি একটা লাস্ট মিনিট স্ট্র্যাটেজি তোমার সাথে ডিসকাস করবো, পরীক্ষার আগে কি পরীক্ষার সময় অ্যাট দ্যাট এক্সাম হল কি মাইন্ডসেট রাখবে, কিভাবে কি কি দিকে ধ্যান রাখতে হবে, সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে তখন আলোচনা করব। আজকের ভিডিওতে এটুকুই থাকছে, যে সকল কথাগুলো বললাম এগুলোকে চাইলে ইমপ্লিমেন্ট করতে পারো, টোটালি তোমার উপর ডিপেন্ড করছে যে এগুলো তোমরা ইমপ্লিমেন্ট করবে কিনা নিজের উপরে। কারণ আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করেছি, আমার এক্সপিরিয়েন্সের থেকে আমি যা যা জার্নি থেকে এক্সপিরিয়েন্স গেইন করেছি সেটুকু শেয়ার করা, যে এটা আমি থাকলে, আমি তোমাদের জায়গায় থাকলে কিভাবে অ্যাপ্রোচটা রাখতাম সেটা। বাকি তোমরা নিজেদের এখানে চাইলে একটু মডিফিকেশন করে সেটাকে নিজেরা অ্যাপ্লাই করতে পারো। আজকের ভিডিওতে এটুকুই থাকছে, যদি এখান থেকে কোনো হেল্প পাও মনে হয় যে না এটা অ্যাপ্লাই করলে হেল্প হতে পারে, তাহলে অবশ্যই জানিও সেটা, এবং কোনো কোয়ারিজ থাকলে ফার্দার সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। ঠিক আছে, আজকে রাত্রে আবার ক্লাস আছে আমাদের রিজনিং এ, সেটা অবশ্যই অ্যাটেন্ড করো 7টার সময়। আর আগামীকাল এবং পরশুদিন ক্লাসে অফ থাকবে, তারপরে আবার মাঝখানে কয়েকদিন ক্লাস হবে। আজকের ভিডিওতে এইটুকুই, নেক্সট তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।